স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 174 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকে একটা অদ্ভুত ঘটনা তোমাদেরকে শোনাবো। তবে একটা ঘটনা বললে ভুল হবে, আছে দুটো ঘটনা। কিন্তু যাকে ঘিরে এই দুটো ঘটনা, তিনি অদ্ভুত একজন মানুষ। তিনি কে সেটা ক্রমশ প্রকাশ্য। ঘটনাটা জোগাড় করে দিয়েছে আমাদেরকে লাভলি সুলতানা। যারা এই চ্যানেলের পুরনো শ্রোতা তারা জানো যে লাভলি আমাদের চ্যানেলের একজন মডারেটর, এবং যারা ঘটনা ভয়েস করে আমাদেরকে পাঠায় আমাদের হোয়াটসঅ্যাপে, সেই ভয়েস থেকে স্ক্রিপ্টিং এর কাজটাও লাভলি করে। লাভলি যার থেকে ঘটনা জোগাড় করেছে তার নাম শ্রেয়সী ব্যানার্জি। শ্রেয়সীর বাড়ি সুভাষ গ্রামে। আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 174 নম্বর এপিসোডের ঘটনায়। আমার নাম শ্রেয়সী ব্যানার্জি। এটা আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। সেই ঘটনাই আজকে আমি প্রেতপক্ষ পরিবারের সাথে শেয়ার করছি। দাদা, আমার বাড়ি সুভাষ গ্রামে। আমার বাবা ব্যাংকে চাকরি করত। ব্যাংকের নাম আমি উল্লেখ করলাম না। বাবা একদিন তার অফিসেরই এক কলিগের থেকে একটি নেমন্তন্ন পান, তার মেয়ের বিয়ে। তবে যে গ্রামে আমাদের নেমন্তন্ন ছিল সেই গ্রামের নাম সঙ্গত কারণে আমি এখানে উল্লেখ করতে পারবো না। বাবা আমাদের সকলকে জিজ্ঞাসা করেছিলেন যে এই নেমন্তন্ন কিন্তু এক প্রত্যন্ত গ্রামে, তোমরা কি যাবে? আমরা সকলেই সম্মতি জানাই। বাবার যেই অফিস কলিগ, যে কাকু, তারই মেয়ের বিয়ে, এবং তিনি বিয়ের আগে থেকেই আমাদের নেমন্তন্ন করেছেন। মানে আমাদের সেখানে বিয়ের আগেই পৌঁছে যেতে হবে। এখানে বলে রাখি যে ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের আগেও অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছিল। আমাদের বাড়িতে অনেকবার ওরা ঘুরতেও এসেছিল। তো বিয়ের বেশ কিছুদিন আগে আমার বাবা ওই কাকুকে ফোন করে সব খবর নিচ্ছিল, বিয়ের আর কি কি কাজ বাকি আছে বা সবকিছু ঠিকঠাক ভাবে এগোচ্ছে কিনা। তখন সেই কাকু হঠাৎ আমার বাবাকে বলে, আরে এক সমস্যায় পড়েছি। কি আর বলবো, আমার মেয়ে মাঝে মাঝেই চিৎকার চেঁচামেচি করে ফেলছে। সবার ওপর কেমন একটা রেগে আছে, কখনো ঠান্ডা কখনো গরম। আমার মেয়ে একেবারেই এরকম নয়, কিন্তু তবে ইদানিং আমি দেখছি মাঝে মাঝেই খুব খারাপ ব্যবহার করে ফেলছে আমাদের সাথে। গলার আওয়াজের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করছি। এই গতকাল দুপুর বেলায় বাড়িতে ঘর সাজানোর লোক এসেছিল আমার সাথে কথা বলতে। তাদের ঘর সাজানোর পদ্ধতিটা আমার মেয়ের পছন্দ হয়নি, তাই নিয়ে ওদের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি করলো। রাতেও আমি ওর বিয়ের শাড়ি নিয়ে কথা বলতে গেলাম, কি অদ্ভুত আচরণ করলো। বলল এই শাড়ি আমার পছন্দ নয়, অথচ কয়েকদিন আগেই ও নিজেই এই শাড়ি পছন্দ করেছে। বাবা সেই কাকুকে বললেন যে সামনেই বিয়ে, তো একটা মানসিক চাপ রয়েছে ওর মধ্যে, ও ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা বিয়ের আগেই ওদের গ্রামে পৌঁছাই। আমরা যখন সেই কাকুদের গ্রামে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। সেই কাকু আমাদের বলে রেখেছিল যে কেউ না কেউ স্টেশনে আমাদের নিতে আসবে। আমরা স্টেশনে নেমে দেখি যার বিয়ে সেই মেয়েই আমাদেরকে নিতে এসেছে। আমি এখানে তার আসল নাম নিচ্ছি না, ঘটনা বলার সুবিধার্থে আমি তার নাম দিলাম সুচি। আমার বাবা সুচিকে বলল, সুচি তুই এলি কেন? দুদিন পর তোর বিয়ে, এ সময় কেউ বেরোয় নাকি? তাও আবার রাত্রিবেলা? তোকে নিয়ে আর পারা যায় না, তোর বাবা ঠিকই বলেছিল। সুচি আমাদেরকে বলল, তোমরা এসো, কথা বাড়িয়ে লাভ নেই, অনেক রাত হলো যে। আমরা সুচির সাথে পথ চলতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এই প্রত্যন্ত গ্রামের রাস্তা আমাদের শহরের মতো একেবারেই নয়। কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। আমার বাবা সুচিকে বললেন, মা তুমি তো একটা লণ্ঠন আনতে পারতে। তখন সুচি বলে, কোনো অসুবিধা নেই কাকাবাবু, আপনারা ঠিক আমার পেছন পেছন আসুন। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তা দিয়েই আসুন, এক পাও এদিক ওদিক হবেন না। লণ্ঠন যখন আনেনি সঙ্গে, তখন করার তো কিছু নেই। আমরা এক লাইনে সুচির দেখানো রাস্তায় তার পেছন পেছন হাঁটতে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। সুচি আমাদের হাত দেখিয়ে দাঁড়াতে বলল, আর সে দৌড়ে কিছুটা দূর গিয়ে রাস্তার একটা বাঁক ঘুরে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে গোঙাতে লাগলো আর বলল, ছাড়বো না, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না।
তখন ওই দেখে আমার বাবা বলল, এই সুচি, তুই ওখানে গেলি কেন? কি বলছিস তুই? এই এরকম অন্ধকার রাস্তায় কেউ দৌড়ায় নাকি? আর ওই গাছের তলায় দাঁড়িয়ে খ্যা খ্যা করছিস কেন? বাবা খুব সাবধানে সুচির পেছনে গিয়ে সুচিকে ধরে এক ঝাঁকুনি দিল। সুচি সেই মুহূর্তে স্বাভাবিক হয়ে বাবাকে বলল, কাকাবাবু, হ্যাঁ হ্যাঁ আমি এখানে এলাম। তখন বাবা আর কথা না বাড়িয়ে সুচিকে বলল, চলো বাড়ি চলো। আমরা বাড়িতে এসে পৌঁছালাম। বাবা বাড়িতে ঢোকা মাত্রই সুচির বাবাকে বলল, আরে তুমি এই রাত্রে মেয়েকে পাঠালে স্টেশনে আমাদের নিয়ে আসতে? তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মেয়েটার বিয়ে আর ওকেই পাঠালে এত রাতে? তখন কাকাবাবু বলল, আরে আমাকে তো যেতেই দিল না, আর বাড়িরও কাউকে যেতে মানা করলো। সে কি চিৎকার চেঁচামেচি! সুচি ততক্ষণে ঘরের ভেতরে চলে গেছে। কাকাবাবু আমার বাবাকে বলল, মেয়েকে দেখলে? তখন বাবা বলল, হ্যাঁ দেখলাম। একটু তো অদ্ভুত লাগলো ওকে। ও আসার পথে একটা গাছের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত আচরণ করছিল, কারণটা বুঝতে পারলাম না। যাই হোক, তারপর আমরা সবাই আনন্দ করছি, মজা করছি। রাতের খাবার শেষ করলাম। সুচি তখন একেবারেই স্বাভাবিক। আমাকে বলল, তুমি খেয়ে দিয়ে ঘরে শুতে যাও, আমি আসছি, তোমার ঘরে তোমার সাথে গল্প করব। আমি শুয়ে পড়লাম। অনেকক্ষণ জেগে থাকলাম, কিন্তু সুচি এলো না। তখন ভাবলাম ভালোই হলো, ও আসলে আবার কি যে দেখতাম, পাগল মেয়ে একটা। চুপচাপ ঘরে শুয়ে রয়েছি। বাবা মাকে কাকাবাবু একটা অন্য ঘর দিয়েছিল, আর আমি একটা ছোট্ট ঘরে একাই শুয়েছিলাম। শুয়ে শুয়ে আমি ভাবছি কেমন যেন একটা গোলমাল লাগছে। যাত্রার ক্লান্তিতে কখন যে চোখ লেগে এসছে বুঝতে পারিনি। অবশেষে ঘুমিয়েই পড়লাম। ঘুমটা ভাঙল চোখের ওপর একটা আলোর রসনাই পড়াতে। আমি চোখটা খুললাম। খুলে দেখি জানলার বাইরে থেকে একটা আলো এসে পড়েছে ঘরের মধ্যে। আমি ভালো করে বাইরে তাকিয়ে দেখি সুচি দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা লণ্ঠন, আর শটান তাকিয়ে আছে আমার ঘরের জানলার দিকে। আমি ভালো করে লক্ষ্য করাতে আমি দেখতে পেলাম ও আমাকে হাত নেড়ে ডাকছে। আমি ভাবলাম, এই রে, আবার এই পাগল মেয়েটা এত রাতে আমাকে ডাকে কেন? কিন্তু সুচি সেখানে দাঁড়িয়ে ক্রমাগত আমাকে ডেকে যেতে লাগলো। অগত্যা আমাকে বাইরে যেতেই হলো। আমি বাইরে গিয়ে ওর সামনে এসে দাঁড়াতে ও বলল, এসো, আমার সাথে এসো। সুচি কুয়াশাচ্ছন্ন গ্রামের রাস্তা দিয়ে আমাকে যে কোথায় নিয়ে চলল আমি জানি না। আমি মোহগ্রস্তর মতো ওর পেছনে চলতে থাকলাম, কিন্তু কয়েক মুহূর্ত পর যেটা ঘটল সেটার জন্যে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। একটা জায়গায় এসে সুচি আমাকে দাঁড়াতে বলল, আর লণ্ঠনটা আমার হাতে ধরিয়ে দিল। তারপর দৌড়ে গিয়ে সামনের একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে সুচি এমন একটা অঙ্গভঙ্গি করতে থাকলো যেন তার মধ্যে কোনো এক অপশক্তি বাসা বেঁধেছে। সুচির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম আমি। আমার থেকে ওর দূরত্ব প্রায় 25 হাত। ও সেই গাছের তলা থেকেই দাঁড়িয়ে আমাকে বলছে, এই বিয়েটা আমি হতে দেব না। আমি কিছুটা থতমত খেলাম ঠিকই, কিন্তু তাও আমি বললাম, তুই তোর নিজের বিয়ে নিজেই হতে দিবি না কেন রে? সুচি বলল, আমার নিজের বিয়ে নয়, তুই জানিস আমি কে? আমি তখন ওকে বললাম, তুই কে? তখন সুচি বলল, বলবো না আমি। তারপর ঝড়ের গতিতে ও আমার দিকে এগিয়ে এসে আমার গলাটা চেপে ধরল, আর গলাটা চিপে ধরে আমাকে এক হাত শূন্যে তুলে দিল। আমার তখন প্রচন্ড লাগছে। আমি তখন ওকে বলতে লাগলাম, সুচি, তুই ছাড় আমাকে, ছাড়, আমার লাগছে, ছাড় ছাড়। চিৎকার করে ওঠাতেই সুচির মধ্যে যেন আবার একটা অদ্ভুত পরিবর্তন ঘটল। সে যেন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। সে হাতে লণ্ঠনটা তুলে নিয়ে আমাকে বলল, আমরা বাইরে এলাম কি করে? আমি বললাম, আরে তুই তো আমাকে বাইরে নিয়ে এলি। তখন সুচি বলল, আমি কিছু করিনি তো। কথা না বাড়িয়ে আমি সুচিকে নিয়ে বাড়ি ফিরে এলাম আর দরজা দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি সুচি তখনও ঘুম থেকে ওঠেনি। তখন আমি আমার বাবা মা আর কাকা বাবুকে ডেকে এনে গতকাল রাত্রের সমস্ত ঘটনা জানাই। তখন কাকা বাবু মানে সুচির বাবা বললেন, দেখেছ তো, আমি এজন্যই বলেছিলাম বিয়ে ঠিক হওয়ার পর থেকে ও কেমন যেন একটা হয়ে যাচ্ছে। কাকাবাবু আমার বাবাকে তখন বলল, আমি কি কোনো তান্ত্রিক বা ওঝা ডেকে নিয়ে আসবো, যদি একটু ঝাড়ফুঁক করে দেয়?
তখন আমার বাবা বলল, দেখো আমি তো এসব বিশ্বাস করি না, কিন্তু তোমাদের গ্রামে তো তান্ত্রিক ঝাড়ফুঁক এসব চলে। যদি তোমার মনে হয় এতে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে তাহলে ডাকো। তখন কাকাবাবু আমার বাবাকে বললেন, জানো তো শহরের লোক অনেক উন্নত, কিন্তু আমি যাকে ডাকার কথা বলছি তোমাদের ওই শহর থেকেই প্রচুর লোক ওনার কাছে আসে। কেন আসে জানো? অপারক হয়ে। এখনো অনেক কিছু ঘটে যেগুলো মনে হয় ডাক্তাররা ঠিক করতে পারবে, কিন্তু সেগুলো ডাক্তারের আয়ত্তের অনেক বাইরে, আমাদের হাতের অনেক বাইরে। কিন্তু মাঝে মাঝে এনাদের মতো লোকেরা আমাদের পরিত্রাণ দেওয়ার রাস্তা খুঁজে পান তাদের সাধনা, অধ্যাবসায় আর ত্যাগের মাধ্যমে। তারা এমন একটা জায়গায় পৌঁছায় তাদের সাধনার জোরে তারা সেই পথটা দেখতে পায় যেখান থেকে আমাদের সেই অসুবিধা বা বিড়ম্বনার মুক্তি ঘটবে। বাবা তখন কাকাবাবুকে বললেন, তাহলে ডাকো। সেই ভদ্রলোক যখন সুচিদের বাড়িতে এসে পৌঁছালো তখন প্রায় বিকেল হয়ে গেছে। সেই প্রথম আমি ভদ্রলোককে দেখলাম। কাকাবাবু বললেন ওনার নাম গামছা বাবা। এরকম অদ্ভুত নামের কারণ কাকাবাবুকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, তিনি এক বিশাল গামছা ধুতির মতো করে পরেন, গায়ে ও গলায় তিনি গামছা ঝুলিয়ে রাখতেন, এই ছিল তার পরিধান। যখন তাকে সামনে দেখলাম কাকাবাবুর কথাটা মিলিয়ে নিলাম, তিনি একেবারে ঠিক কথাই বলেছিলেন। ভদ্রলোক একটা লাল গামছা ধুতির মতো করে পরে রয়েছেন, গায়েও তার গামছা দিয়ে ঢাকা আর গলায়ও একটা গামছা ঝুলছে। উনি বাড়িতে ঢোকা মাত্রই বাড়ির মধ্যে হৈ হৈ পড়ে গেল। আদর আপ্যায়ন করে ওনাকে উঠোনের মাঝে একটা খাটিয়ার ওপর বসানো হলো। তিনি বসে কাকা বাবুকে বললেন, ডাকো, তোমার মেয়েকে ডাকো। সুচিকে ডাকা হলো। বাবা সুচিকে বললেন, কবে বিয়ে? সুচি কোনো কথা বলল না। কাকাবাবু তারিখটা বললেন। তখন গামছা বাবা বললেন, যার সাথে বিয়ে হচ্ছে তাকে একবার ডাকা যাবে? তখন কাকাবাবু বললেন, তাকে তো এইভাবে ডাকা যাবে না। তখন বাবা কাকাবাবুকে বললেন, তাহলে আমাকে নিয়ে চলো তার কাছে। তখন সুচির মা কাকাবাবুকে বললেন, উনি যে তোমার ডাকে এত তাড়াতাড়ি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, তোমার ভাগ্য ভালো। তুমি আবার ওনাকে কোথায় নিয়ে যাবে? জামাই বাবাজিকে এই বাড়িতেই ডাকো, ডাকো, বলো দরকার আছে, আসতেই হবে। কাকাবাবু তাই করলেন। লোক পাঠালেন জামাই বাবাজির বাড়িতে। সুচির সাথে যার বিয়ে হবে তার বাড়ি সুচিদের বাড়ি থেকে কিছুটাই দূরে, ঘণ্টা খানেকের হাঁটা পথ। যতক্ষণে সুচির হবু বর সেই বাড়িতে এলো ততক্ষণ গামছা বাবা চোখ বন্ধ করে সাধনায় বিলীন হয়ে রইলেন। সেই ছেলেটি যখন সুচিদের বাড়িতে এসে উপস্থিত হলো, বাবা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে বিয়ে করছো সেটা নিজের ইচ্ছেতে তো? ছেলেটি বলল, হ্যাঁ। তারপর গামছা বাবা বললেন, তুমি কি এই সুচি মাকে ভালো রাখতে পারবে? তখন ছেলেটি বলল, হ্যাঁ, আমি সুচিকে ভালোবাসি, তাই ওকে সারা জীবন আগলে রাখবো। বাবা বললেন, তুমি ওকে ছাড়বে না তো? ছেলেটি বলল, না, কোনো দিনও না। তারপর বাবা একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, তুমি কি নেশা করো? তখন ছেলেটি একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি কোনো নেশা করি না তো। তখন গামছা বাবা সুচির বাবাকে ডেকে বলল, এই বিয়ে বন্ধ করো, ছেলেটি ভালো নয়, এই ছেলে নেশা করে। বাড়ির মধ্যে রেড়ে পড়ে গেল। সবার মুখ একেবারে চুন হয়ে গেছে। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বাবা, আমি নেশা করি না, আপনি এ কি বলছেন? বাবা তখন রাগত দৃষ্টিতে সেই ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুমি মিথ্যে কথা বলবে না, করো তুমি নেশা, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই ছেলেটি বলে, আমি নেশা করি না, আমি সত্যি বলছি, আমি নেশা করি না। নেশা তো করতো ওই মেয়ে। বাবা তখন বললেন, নেশা তো করতো কে সেটাই তো শুনতে চাইছি, সবটা বলো, কিচ্ছু লুকিও না। তখন ছেলেটি যা বলে সেটা শুনে সবার মাথায় বাজ পড়ে। ছেলেটি বলে, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটি ভালো ছিল, কিন্তু নেশা করত, মদ, গাঁজা, সিগারেট কিছুই বাদ দিত না। কিন্তু মেয়েটি দুশ্চরিত্র ছিল না। মেয়েটি আমাকে খুব ভালোবাসত। কখনো কখনো নেশা করে এখানে ওখানে পড়ে থাকতো। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তারপর আমি একদিন ওকে বলি, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, আমি তাকেই ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। আমি সুচির কথা যখন সেই মেয়েটিকে বলি, তখনও ওই কথা শুনে বাড়ি ফিরে যায়।
আমি ভাবলাম যে আমি হয়তো বিপদমুক্ত, ও হয়তো আমার কাছে আর ফিরে আসবে না, কিন্তু ও কিছু দিনের মধ্যেই জঙ্গলে গিয়ে আত্মহত্যা করে। গামছা বাবা সমস্ত কথা শোনার পর খাটিয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, সকলে এসো আমার সাথে। তিনি হাঁটতে থাকলেন আর সকলে তার পিছু নিল। প্রায় আধ ঘন্টা হাঁটার পর গামছা বাবা একটা গাছের তলায় এসে দাঁড়ালেন। সেই গাছটাকে উদ্দেশ্য করে বাবা বললেন, এই গাছেই ওই মেয়েটি মরেছিল, তাই না? সেই ছেলেটি একবার এদিক ওদিক তাকিয়ে ভালো করে জায়গাটাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, হ্যাঁ বাবা, এই গাছটাই। ঠিক এই সময়টাতে আমি কথা বলে উঠলাম। আমি বললাম, বাবা, আমাদের সূচি যখন স্টেশন থেকে আনতে গিয়েছিল, রাস্তায় এই গাছটার তলাতেই দাঁড়িয়ে ও গোঙাচ্ছিল। বাবা আমাকে কাছে ডাকলেন আর মাথায় হাত বুলিয়ে বললেন, জানি মা। সকলের দিকে তাকিয়ে বাবা বললেন, এই গাছেই মেয়েটি গলায় দড়ি দিয়ে মরেছে, আর এই মেয়েটি এই গাছেই আছে। সূচির সাথে এই ছেলেটির বিয়ে যাতে সুসম্পন্ন না হয়, সেই জন্যই সূচির ওপর ও ভর করে। এই গাছটাকে কেটে ফেললে তো ভালো হতো, কিন্তু গাছ কাটা তো উচিত নয়, তাই আমি গাছটাকে বেঁধে দেব, যাতে ওই প্রেতাত্মা এই গাছ ছেড়ে চলে যায়। আর আমি সূচিকেও একটা জিনিস দেব, যাতে সেই প্রেতাত্মা সূচিকে আর ভর করতে না পারে। সেই মতোই সব হলো। সেই গামছা বাবা এক মন্ত্রপুত সুতো দিয়ে গাছের গুড়িটাকে বেঁধে ফেললেন, আর সূচির হাতেও এক মন্ত্রপুত সুতো বেঁধে দিলেন আর বললেন, এই সুতো বিয়ে অবধি যেন তোমার হাতেই বাঁধা থাকে। গামছা বাবা সেই গাছের নিচে বসে এক পুজো বিধি সম্পন্ন করেন। এইসব করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল। সেই দিন গামছা বাবা কাকা বাবুর বাড়িতেই থেকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ফিরে যাবেন, কিন্তু তাকে অনেক অনুরোধ করাতে তিনি থাকতে রাজি হয়ে যান। 2 দিন পর সূচির বিয়ে হয়, এবং বলে রাখি, খুব ভালোভাবেই সেই বিয়ে সুসম্পন্ন হয়। আর সূচির বিয়েতে গামছা বাবা এসেছিলেন। গামছা বাবা কে? গামছা বাবা কি করে সবকিছু বুঝতে পারলেন, এটা সত্যি একটা রহস্যই রয়ে গেল আমার কাছে। কিন্তু আমি গামছা বাবাকে সেই দিন পাকড়াও করেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম, বাবা, আপনি এত কিছু বুঝলেন কি করে? তখন বাবা বললেন, সবকিছু জানতে নেই, লক্ষ্মী মা আমার, বলে তিনি আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা, আপনি কি কোনো পূজারী বা তান্ত্রিক? তখন বাবা আমাকে বলেছিলেন, আমি পূজারী নাকি তান্ত্রিক এসব জানার তোমার কোনো দরকার নেই। শুধু তুমি এইটুকুই জানো যে আমি এরকম অনেক কিছুই দেখতে পাই, যা কিনা সাধারণ চোখে বা সাধারণ মনে ধরা পড়বে না। আমার বাবাও দেখতে পেতেন, আমার দাদুও দেখতে পেতেন। এই দেখতে পাওয়া ব্যাপারটা হয়তো আমাদের রক্তেই আছে। তবে সাধনা, বুঝলে, সাধনার মাধ্যমে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুই অনুভব করা যায়। সেসব তুমি নাই বা জানলে মা। আমি তখন বাবাকে বললাম, আমি আরো কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। আপনার কাছে নিশ্চয়ই অনেক ঘটনা আছে, যেগুলি হয়তো খুবই ভয়ের আর বিস্ময়কর। তখন বাবা মুচকি হেসে আমাকে বলেছিলেন, আছে বই কি, একদিন সময় করে এসো, সব বলবো। অথবা ওই মোবাইল না কি বলে, আগে তো তার দেওয়া ফোন ছিল, এখন আমারই এক ভক্ত এই একটা মোবাইল দিয়েছে। তুমি মোবাইল নাম্বারটা নিয়ে নাও, যদি না আসতে পারো তাহলে আমার সাথে ফোনেই কথা বলো। আমি বাবার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিই, আর আমি তাকে বলি যে ফোন আমি আপনাকে অবশ্যই করব, আমি আপনাকে ভুলবো না, আপনাকে ভোলা সম্ভব নয়। ঘটনাটা এখানেই শেষ করলাম। তবে সূচির বিয়ে সুসম্পন্ন করার পর আমরা যখন শহরে ফিরি, কাজের চাপে সেই গামছা বাবাকে ফোন করে ওঠা হয়নি, কিন্তু একদিন তাকে ফোন করেছিলাম। তিনি একটা ছোট্ট ঘটনা আমাকে জানিয়েছিলেন, সেটাই এই ঘটনার সাথে জুড়ে দিচ্ছি। তিনি ঘটনা বলার সময় বলেছিলেন যে তিনি তার ভক্তদের বাড়িতে তাদের নানান সমস্যার সমাধান করতে তাদের গ্রামে বা বাড়িতে যান, শহরেও যান, কিন্তু তাদের নাম বা সেই জায়গার নাম বা গ্রামের নাম তিনি উল্লেখ করবেন না। তাই ঘটনা বলার সময় কোনো জায়গার নাম তিনি বলেননি। ঘটনাটা শুরু করছি তারই জবানিতে। একদিন এক গ্রাম থেকে ফেরার সময় ভক্তের বাড়ির লোকেরা আমাকে বাসে তুলে দিল। কি কারণে সেই ভক্তের বাড়িতে গিয়েছিলাম সেটা নাই বা বললাম। বাস থেকে নামতে হবে, রাস্তা অনেকটাই দূর। আমি ঘুমিয়ে পড়লাম। বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরতে হবে আমাকে।
তখন আমার জোয়ান বয়স, গ্রামের দিকে সন্ধে নামার পরই যেন মনে হয় মাঝরাত। তবে আমার ভয় ডর কখনোই ছিল না। হঠাৎ করে ঘুমটা যখন ভাঙল তখন দেখি বাস তখনও চলছে। আমি কন্ডাক্টরকে বললাম এই জায়গায় নামবো। কন্ডাক্টর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আমাকে বলল, আরে সেই জায়গা তো ফেলে এলাম, আপনি ঘুমিয়েছিলেন নাকি? আমি তখন বললাম, এই 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 আমাকে আমাকে নামিয়ে দাও তাহলে। কতটা চলে এলে বলো তো? কন্ডাক্টর বলল, খুব বেশিক্ষণ হয়নি, মিনিট 5-7 হবে। বুঝলাম যে বাসের 5-7 মিনিট মানে আমার সেই জায়গা অবধি হেঁটে যেতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে। লাগলো তাই। আমার নির্দিষ্ট বাস স্ট্যান্ডে পৌঁছে আমি সেখান থেকে সাইকেলটা নিলাম আর তারপর বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। শীতের রাত, ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে আমার ব্যাগ থেকে গ্লাভস দুটো বার করে নিয়েছি। ঘুটঘুটে অন্ধকার, সাইকেলে একটা ডায়নামো লাগানো রয়েছে। সেই ডায়নামোর আলোতেই আমি রাস্তাটা দেখতে পাচ্ছি। কিছু দূর সাইকেল এগোনোর পর হঠাৎ করে ডায়নামোর আলোটা কাঁপতে থাকলো। হঠাৎ করেই যেন আবহাওয়ার মধ্যে একটা হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় একটু বেশিই লাগছে এবার। মনে হতে লাগলো যে সামনের গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি সাইকেলের প্যাডেলে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো টানতে পারলাম না। মনে হলো সাইকেলের পেছনে ভারী কিছু একটা বসে রয়েছে। এদিকে ডায়নামোর আলোটাও কাঁপছে, রাস্তা দেখতে অসুবিধা হচ্ছে। এদিকে হাত দিয়ে পেছনের ক্যারিয়ারটা দেখলাম, না সেখানে তো কেউ নেই। কাঁপতে কাঁপতে এবার সাইকেলের ডায়নামোটা বন্ধই হয়ে গেল। আমি সাইকেলের ব্রেক কষে দাঁড়িয়ে পড়লাম। হয়তো সেটাই আমার ভুল ছিল। সামনে ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলোতেই মনে হলো যেন একটা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমি ভয় পেলাম না। আমি সাইকেল থেকে নামলাম। নেমে আমি সেই অবয়বটার কাছে গিয়ে তাকে বললাম, তুমি কে? তুমি এখানে কি করছো? সে কোনো কথা বলল না। সে আঙুল নির্দেশ করলো একটা ঝোপের দিকে। আমি সেই দিকে হেঁটে গেলাম। ঝোপটা বেশ ঘন। আমি ঝোপঝাড় সরিয়ে কিছুটা এগিয়েই দেখলাম, আরে একটা ডোবা। চাঁদের আলোতেই দেখতে পেলাম সেই ডোবার জলে বুড়বুড়ি কাটছে। তারপর আবার সেখান থেকে ফিরে এলাম। এসে সেই অবয়বটিকে আর দেখতে পেলাম না। আমি চোখ বন্ধ করে সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর ওই যে বলেছিলাম যে আমি অনেক কিছুই দেখতে পাই, আমার মন অনেক কিছুই বুঝতে পারে। আমি বুঝতে পারলাম সেই অবয়ব কোনো মানুষ নয়। আমি যখন চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে রইলাম, আমাকে যেন কেউ এসে বলে গেল, আমি রাতের বেলায় সাইকেল নিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। তবে ভুলটা আমার এই ছিল যে মদটা একটু বেশি খেয়ে নিয়েছিলাম। তাল সামলাতে না পেরে ওই ডোবাতে পড়ে যাই। ডোবার পাকে আটকে গেলাম, আর উঠতে পারলাম না। একটা দমকা হাওয়ায় আমার সম্বিত ফিরল। আমি সাইকেল নিয়ে বাড়ি ফিরলাম। রাতে ঠিকভাবে ঘুম হলো না। পরের দিন সকালে আমার ভক্তরা যখন আমার বাড়িতে এলো, তারা সকলেই গ্রামেরই লোক। আমি তাদেরকে বললাম যে বাস স্ট্যান্ডের সেই রাস্তা দিয়ে আসার সময় সেই ডোবার কথা, সেই ডোবাতে সন্ধান নিতে সেখানে একজনের মৃতদেহ পাওয়া যাবে। সবাই খুব অবাক হলো আর মুখ তাকাতাকি করতে থাকলো। আমি তাদেরকে বললাম, যাও যাও, দেরি করো না। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়েছিল আমাদের গ্রামে। আমার কথা মতোই লোকেরা সেই ডোবার সামনে গিয়ে সন্ধান চালিয়ে সেই ডোবা থেকে একটি টাটকা লাশ উদ্ধার করে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম। গামছা বাবা মানে একজন অদ্ভুত ক্যারেক্টার, কিন্তু মানে আমরা এর সন্ধান পেলাম শ্রেয়সী ব্যানার্জির মাধ্যমে। আর অবশ্যই লাভলি আমাদের ঘটনাটা জোগাড় করে দিয়েছে। শ্রেয়সীকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। এবং শ্রেয়সী আমাকে বলেছে যে গামছা বাবার আরো ঘটনা কিন্তু ও আমাকে পাঠাবে, এবং সত্যি যদি ও আমাকে আরো ঘটনা পাঠায় তাহলে আমরা একটা গামছা বাবার সিরিজ করতে পারি। কেননা এরকম সিরিজ কিন্তু প্রেতপক্ষে আগে হয়নি। যদি সত্যি গামছা বাবার আরো ঘটনা আমার কাছে আসে শ্রেয়সীর মাধ্যমে, অবশ্যই লাভলিকে বলবো যে শ্রেয়সীর থেকে যদি আরো ঘটনা জোগাড় করা যায় তুমি একটু দেখো, তাহলে অবশ্যই আমরা একটা সিরিজ বানাতে পারবো।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ঘটনা দুটো কিরকম লাগলো। আমার কিন্তু ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে ঘটনা দুটো, তবে আমার একার ভালো লাগলে তো হবে না, তোমাদের ভালো লাগতে হবে, সেটাই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। চলে যাব আজকের শাউট আউট পর্বে। সোনু সরকার লিখেছে, দেরি হলো ঘটনা শুনতে, কালকে শুনেছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তাই ঘটনা আবার পুনরায় শুনলাম। ঘটনাগুলো আমার বেশ ভালো লেগেছে, তার সঙ্গে রাজদা ফটো অ্যানিমেশন কি ভয়ের সৃষ্টি করেছে। চুমকি ঘোষ লিখেছে, অপেক্ষা করে আছি রাজদা তোমার কণ্ঠে ঘটনা শোনার জন্যে। সুদেশনা সিনহা রয় লিখেছে, অল থ্রি অকারেন্সেস আর ভেরি নাইস অ্যান্ড এনজয়েবল, স্টে ওয়েল। একলা পথের প্রতীক রে ভাই লিখেছে, ভয়কে জয় করে আমরা রইব প্রেতপক্ষের সাথে, যা হোক আশীর্বাদ করুন, সামনের মাসে পরীক্ষা। থ্যাংক ইউ সো মাচ, পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমার। রিম্পা বিশ্বাস লিখেছে, দাদা খুব ভালো লাগলো ঘটনাগুলো, আর তোমার ভয়েসে আরো অতুলনীয় হয়ে উঠেছে, লাভ ইউ দাদা। তিথিস ব্লগ লিখেছে, 3টে ঘটনাই খুব ভালো লেগেছে দাদা ভাই। টুম্পা সহদেব লিখেছে, দারুণ হয়েছে ঘটনাগুলো, আমাদের পরিবার আরো অনেক বড় হোক। বিদিশা বিশ্বাস লিখেছে, অনেকদিন পর কমেন্ট করছি, কমেন্ট না করলেও ঘটনা শোনা বাদ যায় না, এ একটা নেশায় পরিণত হয়েছে, যেন সব ঘটনাই রোমহর্ষক। থ্যাংক ইউ বিদিশা, আশা করব তুমি রেগুলার কমেন্ট করবে, থ্যাংক ইউ। ঈশান দাস লিখেছে, 3টে ঘটনাই অসাধারণ, আমাদের মাঝে এরকম অনেক কিছুই আছে যা সহজে বিশ্বাস হয় না। এর আগের এপিসোডে আর তার আগের একটা এপিসোডে শুনেছিলাম যে একটা মানুষ মারা যাওয়ার আগে কোনো অন্য এক জগতে বন্দী হয়ে যায়। এরকম আনকমন ঘটনা একমাত্র তুমিই দাও রাজদা, গড ব্লেস ইউ অ্যান্ড কিপ ইট আপ। জিরিয়া সিং লিখেছে, ভেরি ভেরি নাইস এপিসোড, ভয়েস চেঞ্জ ইজ এক্সেলেন্ট। অর্পিতা দে লিখেছে, সবকটা ঘটনা খুব ভালো ছিল আজকে, আর বিশেষ করে থার্ড ঘটনাটা বেশ ইউনিক লাগলো, ভালো থেকো দাদা ভাই। আকাশ রয় 261 লিখেছে, লাভ ফ্রম নিউ ব্যারাকপুর দাদা, এইভাবে এগিয়ে যাও, আর একটু বড় ঘটনা হলে ভালো লাগবে। জেরিন জাহিন লিখেছে, বাংলাদেশ থেকে বলছি, ঘটনাগুলো সুন্দর হয়েছে অনেক। নন্দিনী দে লিখেছে, প্রেতপক্ষের ঘটনাগুলো এখন একটা নেশা হয়ে উঠেছে, আজকের 3টে ঘটনাই এক্সেলেন্ট। লাবণী লিখে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমার ঘটনা দুটি সিলেক্ট করার জন্যে। সুতপা নাগ লিখেছে, বৃষ্টি ভেজা কনকনে শীতের রাতে তোমার কণ্ঠে অসাধারণ সব ঘটনা, দারুণ লাগলো, জাস্ট ফাটাফাটি। দেবাঞ্জলি মণ্ডল লিখেছে, রাজদার রিম্পাদির বোনের ঘটনাগুলো জমিয়ে রেখে ওগুলো সিরিজ হিসেবে দাও না, সত্যি রিম্পাদির ঘটনাগুলো খুব ইউনিক। অনন্যা বিশ্বাস লিখেছে, আপনাদের চ্যানেলের প্রতিটা ঘটনাই আমার খুব ভালো লাগে শুনতে। মায়া সরকার লিখেছে, হাই কেমন আছো, চলে এলাম ঘটনা শুনতে। শুভন্দু করার লিখেছে, ঘটনা ভালো, তবে হার্টের পেশেন্টরা হার্ট ফেল করবে, তাই সাবধান, এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। সুরজিৎ চ্যাটার্জি লিখেছে, বেশ ভয়ের, শালকিয়া হাওড়া বামুনগাছি থেকে বলছি। এই সবকটা কমেন্টই এসছে ভর হবার পর আগের জন্মের কথা বলে দেবার ঘটনা, প্রেতপক্ষের 172 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। যারা ফেসবুক সেভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স। সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। সেখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো, তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব বা কোথাও থেকে তুলে নেওয়া ঘটনা বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয়, কেননা কপিড কন্টেন্ট এই চ্যানেলে শোনালে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে। তোমাদের প্রত্যেকটা এপিসোডেই বলি, আজকেও বললাম, তাই তোমরা একটু দেখে আমাকে ঘটনা পাঠিও। তাহলে আজকের মতো এখানেই এপিসোড শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।